আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় হতে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স অংশের প্রেজেন্টেশন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তো চলো আজকের আলোচনায় যাওয়া যাক। প্রেজেন্টেশন সফটওয়্যার বা প্রেজেন্টেশন প্রোগ্রাম। বর্তমান সময়ে প্রেজেন্টেশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান সময় হচ্ছে তথ্য বিনিময় এবং তথ্যের অবারিত প্রবাহের যুগ। বর্তমান সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গবেষক, শিক্ষাবিদ, সমাজকর্মী, পেশাজীবীরা বিভিন্নভাবে তাদের তথ্যগুলো উপস্থাপন করছে। বিভিন্ন প্রয়োজনে তারা বিভিন্ন গবেষণার কাজ করছে, বিভিন্নভাবে তারা তথ্যকে উপস্থাপন করার কাজ করছে। বিভিন্ন রকম সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। সেখানে খুব সুন্দর করে তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। তো সভা, সেমিনার, কর্মশালা ইত্যাদিতে কম্পিউটারের সাহায্যে তথ্য আকর্ষণীয় ও কার্যকরীভাবে উপস্থাপন করার জন্য যে সফটওয়্যার আমরা ব্যবহার করছি তাকে বলছি প্রেজেন্টেশন সফটওয়্যার। প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই, খুব সুন্দর করে জনগণের সামনে বিভিন্ন ছবি, তথ্য, বিভিন্ন অ্যানিমেশন যোগ করে তথ্যগুলোকে চমৎকারভাবে উপস্থাপন করা যায়। আর এই তথ্য চমৎকার করে একটা বড় জনগোষ্ঠীর কাছে উপস্থাপন করার জন্য যে প্রক্রিয়া বা যে পদ্ধতি আমরা ব্যবহার করি সেটাকে বলছি আমরা প্রেজেন্টেশন। আর এই প্রেজেন্টেশন এর জন্য বিভিন্ন রকম সফটওয়্যার রয়েছে, যেমন আমরা বলতে পারি পাওয়ার পয়েন্ট, পিকাসা, ইমপ্রেস ইত্যাদি। তবে এইসব সফটওয়্যারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা। এটি একটি প্রেজেন্টেশন সফটওয়্যার এবং বিশ্বের যত প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার হয় তার সিংহভাগ কম্পিউটারেই ব্যবহার করা হয় হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট খুব চমৎকার একটা সফটওয়্যার, যার মাধ্যমে খুব সহজেই আমরা আমাদের প্রেজেন্টেশনকে বা আমাদের তথ্যগুলোকে চমৎকার করে উপস্থাপন করতে পারি। পাওয়ার পয়েন্টের সাহায্যে লেখা, ছবি, অডিও, ভিডিও, গ্রাফ এগুলো যুক্ত করে একটা প্রেজেন্টেশনকে খুব খুব আকর্ষণীয়ভাবে এটা উপস্থাপন করা যায়। প্রকৃতপক্ষে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে যে তথ্যগুলো দেওয়া হয় সেগুলো কার্যকরীভাবে উপস্থাপন করার জন্য পাওয়ার পয়েন্ট সফটওয়্যার খুব সহজ এবং চমৎকারভাবে ব্যবহার করা যায়। এদিক থেকে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটিকে বলা যায় সবচেয়ে নির্ভরযোগ্য একটা সফটওয়্যার এবং বলা যায় এই সফটওয়্যার কোনো বিকল্পই নেই। এই জন্য সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে তথ্য উপস্থাপনের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব পায় পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা। পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। তো আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পরিচিতি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পরিচিতি এই অধ্যায়ে আলোচনার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় জেনে রাখা প্রয়োজন। সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের যে ফাইল বা পাওয়ার পয়েন্টের যে এক একটা ফাইল তৈরি করি আমরা, এটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্টেশন। এরপর আরেকটা বিষয় আমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে প্রেজেন্টেশনের এক একটা অংশকে বলে স্লাইড। আজকে একটা প্রেজেন্টেশনে অনেকগুলো পৃষ্ঠা থাকতে পারে বা অনেকগুলো অংশ থাকতে পারে, তো প্রত্যেকটা পৃষ্ঠা বা প্রত্যেকটা অংশকে আমরা বলি হচ্ছে এক একটা স্লাইড। এরপরে আরেকটা বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলে হ্যান্ডস আউট। আমরা অনেক সময় অনেকগুলো পৃষ্ঠা নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করি, তো সমস্ত পৃষ্ঠাগুলো কিন্তু আমরা একবারে দেখতে পারি না। সেক্ষেত্রে আমরা অনেকগুলো স্লাইড মিলে আমরা একটা পৃষ্ঠায় প্রিন্ট করে নিই, সেটাকে আমরা বলি হ্যান্ড আউট। এরপর প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমরা একটা খসড়া করে নিই, যার উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা প্রেজেন্টেশনের কাজটা করি, অর্থাৎ একটা লেআউট তৈরি করি। তো এটাকে বলা হয় স্লাইড লেআউট। স্লাইডটা কেমন হবে, স্লাইডের কোথায় ছবি থাকবে এবং কোন ছবির পর কোন ছবি আসবে, তার আগে থেকেই আমরা একটা ধারণা বা একটা পরিকল্পনা তৈরি করি, সেটাকে বলি আমরা স্লাইড লেআউট। তো আমরা এই পর্যায়ে প্রথমে দেখব পাওয়ার পয়েন্ট কিভাবে খুলতে হয় বা পাওয়ার পয়েন্ট কিভাবে চালু করতে হয়। তো এসো আমরা কম্পিউটারে কিভাবে পাওয়ার পয়েন্ট চালু করতে হয় সেটা শিখি। কম্পিউটারে পাওয়ার পয়েন্ট চালু করতে প্রথমে আমরা কম্পিউটারের ঠিক নিচের দিকে আমরা স্টার্ট এই বাটনটায় ক্লিক করব। স্টার্ট বাটনটায় ক্লিক করলে আমাদের একটা ফ্লাই আউট একটা মেনু বেরোবে। এই ফ্লাই আউট মেনু থেকে আমরা ঠিক নিচের দিকে পাবো হচ্ছে অল অ্যাপস। কখনো কখনো উইন্ডোজের বিভিন্ন ভার্সনে অল প্রোগ্রামস লেখা থাকতে পারে, তবে উইন্ডোজের আমরা যে ভার্সনই ব্যবহার করি না কেন প্রায় ব্যবহার বিধি সবগুলোই একই রকম। তো আমরা আজকে দেখছি উইন্ডোজ 10 এ কিভাবে পাওয়ার পয়েন্ট খুলতে হয় সেটা।
তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে স্টার্ট বাটনে আমরা ক্লিক করব, করার পরে আমরা অল অ্যাপস এখানে ক্লিক করব। অল অ্যাপসে ক্লিক করলে প্রোগ্রাম যেগুলো আমাদের কম্পিউটারে ইনস্টল আছে সমস্ত কিছুর একটা তালিকা দেখাবে। তো আমরা জানি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিস ফ্যামিলির একটা প্রোগ্রাম, ফলে আমরা এটা নিচের দিকে ঠিক মাইক্রোসফট অফিস এই মেনুতে আমি যাব। এই মেনুতে কি আমরা যে একটা অ্যারো দেখতে পাচ্ছি, ডাউন অ্যারো, এই ডাউন অ্যারোতে যখন আমি ক্লিক করব তখন এর আন্ডারে সমস্ত প্রোগ্রামগুলোর তালিকা আমাকে দেখাবে। ঠিক এর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লেখা আছে। আমরা এখানে ক্লিক করলে পাওয়ার পয়েন্টটা ধীরে ধীরে চালু হয়ে যাবে। এভাবে আমরা প্রথমে পাওয়ার পয়েন্টের একটা উইন্ডো পেলাম। এরপর আমরা ঠিক উপর দিকে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বলে একটা অপশন পাবো। এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন সহ আমাদের একটা পৃষ্ঠা তৈরি হয়ে যাবে। এই পৃষ্ঠায় এই মাঝের যে অংশটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের প্রেজেন্টেশন তৈরির জায়গা। এখানে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এটা প্রেজেন্টেশন তৈরির একটা পেজ, এটাকে প্রথম পেজ বলতে পারি আমরা। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ক্লিক টু অ্যাড এ টাইটেল, অর্থাৎ কিনা নতুন টাইটেল যোগ করতে আমরা এখানে ক্লিক করব। এক্ষেত্রে ক্লিক টু অ্যাড এ টাইটেল এই লেখার উপর মাউস পয়েন্টার নিয়ে এসে যখন আমরা ক্লিক করব তখন সেই লেখাটা চলে যাবে এবং আমাদের লেখার এই জায়গাটাই আমাদের ইনসার্শন পয়েন্টটা চলে আসবে। তো এই অবস্থায় আমরা এখানে আমাদের একটা টাইটেল আমরা দিতে পারি, আমাদের টাইটেল একটা আমরা এখানে যোগ করতে পারি। এরপর ঠিক তার নিচেই আমরা একটা বক্স দেখতে পাবো যেখানে লেখা আছে ক্লিক টু অ্যাড সাবটাইটেল। এখানে ক্লিক করার পর লেখাটা চলে যাবে এবং লেখার জন্য জায়গাটা তৈরি হয়ে যাবে। আমরা এক্ষেত্রে আমরা ইচ্ছা করলে এখানে আমরা লিখতে পারি খুব সহজেই। তো এমনি করে আমরা দুইটা টেক্সট বক্স এখানে ব্যবহার করতে পারি। আমরা ইচ্ছা করলে এই টেক্সট বক্সগুলো বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে পারি এবং টেক্সট বক্সগুলো চাইলে এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা টেক্সট বক্সের বাউন্ডারিতে বা টেক্সট বক্সের সীমানা প্রাচীরে আমরা যদি আমাদের মাউসের লেফট বাটনটা ক্লিক করি তাহলে এই টেক্সট বক্সটা সিলেক্টেড হয়ে যাবে। এক্ষেত্রে আমরা দেখব যে চারদিকে চারটা বৃত্ত এবং মাঝখানে দুইটি চারটি বৃত্ত। এই বৃত্তগুলো ধরে আমরা এই টেক্সট বক্সগুলোকে ছোট বা বড় করতে পারি এবং আমরা যদি চাই যে এই টেক্সট বক্সগুলোকে আমরা এখান থেকে বাদ দেব, সেক্ষেত্রে আমরা খুব সহজে এখান থেকে আমরা টেক্সট বক্সটাকে ডিলিটও করে ফেলতে পারি। কিবোর্ড থেকে ডিলিট বাটনে চাপ দিয়ে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি খুব সহজেই। এবং পরবর্তীতে আমাদের প্রয়োজন মতো আমরা টেক্সট বক্স নিয়ে এসে আমাদের প্রেজেন্টেশনটা আমরা তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, এই হোম মেনুর আন্ডারে আমরা ঠিক ডান দিকে দেখতে পাবো এখানে টেক্সট বক্স। এই টেক্সট বক্সে যখন আমরা ক্লিক করব তাহলে আমাদের মাউস পয়েন্টারটা একটা ইনসার্শন পয়েন্টের আকার ধারণ করবে। সেক্ষেত্রে আমরা মাউসের লেফট বাটনটা ধরে রেখে আমরা ড্র্যাগ করে কোনাকুনিভাবে আমরা টেনে নিয়ে গেলে একটা টেক্সট বক্স সহজেই তৈরি হয়ে যাবে। এরপর আমাদের ইনসার্শন পয়েন্টারটা টেক্সট বক্সের মধ্যে থাকবে এবং আমরা ইচ্ছা করলে এখানে নতুন কোনো টেক্সট লিখতে পারি। ধরি আমরা এখানে বাংলায় কিছু লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের প্রথমে কিবোর্ডটাকে বাংলা করতে হবে। আমাদের কম্পিউটারে যদি বিজয় কিবোর্ড ইনস্টল থাকে সেক্ষেত্রে আমরা অল্টার কন্ট্রোল বি, কিবোর্ড থেকে আমরা অল্টার কন্ট্রোল বি চাপবো এবং আমাদের হোম মেনুর আন্ডারে ফন্ট অপশন হতে আমরা একটা বাংলা ফন্ট নির্বাচন করব। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলা ফন্ট হচ্ছে সুতনি এমজে। তো আমরা এখান থেকে সুতনি এমজে আমরা সিলেক্ট করব। সুতনি এমজে আমরা বাংলা ফন্টটা সিলেক্ট করেছি এবং আমাদের ফন্টের সাইজ এখান থেকে আমরা ডান পাশ থেকে ফন্টের সাইজ নির্বাচন করতে পারি। সেখানে আমরা ফন্টের সাইজ আমরা নির্বাচন করলাম, ধরি আমরা ফন্টের সাইজ নির্বাচন করলাম 80। তাহলে 80 ফন্টের একটা টেক্সট বক্স আমাদের তৈরি হয়ে গেল। এরপর আমরা টেক্সট বক্সের মধ্যে কিছু লিখব। ধরি আমরা লিখছি এখানে আমার সোনার বাংলা, তাহলে আমরা লিখতে পারি আমার কিবোর্ড থেকে আমার সোনার বাংলা, সোনার বাংলা, বাংলা। তো এক্ষেত্রে আমরা টেক্সট বক্সের চারদিকে যে বাউন্ডারি দেখতে পাচ্ছি বা যে প্রাচীর দেখতে পাচ্ছি, এখানে আমাদের মাউস পয়েন্টারটা যখন নিয়ে আসবো তখন মাউস পয়েন্টারটা চারদিকে চারটে অ্যারো চিহ্ন দেখা যাবে। এই অবস্থায় আমরা মাউস পয়েন্টারের লেফট বাটনটাকে ধরে রেখে আমরা এই টেক্সট বক্সকে আমার পেজের যে কোনো জায়গায় আমরা সরিয়ে নিতে পারি। এবং আমরা আগেই বলেছি যে আমরা যখন টেক্সট বক্সটা আমরা সিলেক্ট করব তখন টেক্সট বক্সের চারদিকে চারটি এবং মাঝখানে দুইটি করে আমরা বৃত্ত দেখতে পাবো। এক্ষেত্রে আমরা এই বৃত্তগুলোর উপর মাউস পয়েন্টার নিয়ে আমরা ক্লিক করে ধরে রেখে এই টেক্সট বক্সকে আমরা ডাইনে বা বামে সরিয়ে নিতে পারি এবং টেক্সট বক্সের সাইজ আমরা বড় বা ছোট করতে পারি আমাদের লেখা সংকলন করার জন্য। এভাবে আমরা খুব সহজেই
একটা টেক্সট বক্স নিয়ে আসতে পারি এবং টেক্সট বক্সের মধ্যে কিছু লিখতে পারি। আমাদের যদি এরপরে আবার পরে নতুন কিছু লেখার প্রয়োজন পড়ে এবং তার জন্য আবার টেক্সট বক্স আনার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা ঠিক আগের মতো করে হোম মেনুর আন্ডারে এখানে গিয়ে টেক্সট বক্স যে আইকনটা পাবো ওখানে ক্লিক করলে আবার আমাদের মাউসটা ইনসার্শন পয়েন্টারের আকার ধারণ করবে। সেক্ষেত্রে আমরা মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা ডাইনে বা বামে ড্র্যাগ করে নিয়ে আমরা নতুন করে আরেকটা টেক্সট বক্স আমরা তৈরি করতে পারি। এমনি করে আমরা খুব সহজেই টেক্সট বক্স নিয়ে আসতে পারি এবং এই টেক্সট বক্স প্রয়োজন না হয় সেক্ষেত্রে টেক্সট বক্সের বাইরে আমাদের মাউসের রাইট বাটনটা ক্লিক করলে এই টেক্সট বক্সটা এমনি চলে যাবে। এমনি করে আমরা খুব সহজেই একটা টেক্সট বক্স আমাদের প্রেজেন্টেশনের যে কোনো স্লাইডে আমরা নিয়ে আসতে পারি এবং প্রয়োজন মতো সেটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। আমরা পরবর্তীতে কিভাবে এই টেক্সট বক্স ব্যবহার করতে হয়, টেক্সট বক্সে কিভাবে নতুন নতুন অ্যানিমেশন যোগ করতে হয় সেটা আমরা জানবো। তবে আমরা আজকে এই পর্যায়ে দেখব কিভাবে পাওয়ার পয়েন্টে ফাইলকে সেভ করা। আমরা আগেই জেনেছি যে পাওয়ার পয়েন্টের প্রত্যেকটা ফাইলকে আমরা বলি একটা প্রেজেন্টেশন। তো প্রেজেন্টেশন কিভাবে সেভ করতে হয় সেটা আমরা এখন জানবো। প্রেজেন্টেশন সেভ করার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে ব্যবহার করা এবং যদি আমরা কোনো প্রেজেন্টেশনের কাজ পুরোপুরি সম্পন্ন করতে না পারি এই সময়, পরবর্তীতে যেন আবার সেখান থেকে কাজ করতে পারি, এই জন্য এটা সেভ করে রাখা খুব জরুরি। তো কোনো প্রেজেন্টেশন সেভ করতে হয় কিভাবে সেটা আমরা এখন দেখব। সেভ করার জন্য প্রথমে আমরা কি করব, প্রেজেন্টেশনটা ওপেন থাকা অবস্থায় আমরা ঠিক বাম দিকে এখানে এই ফাইল মেনুতে ক্লিক করব। ফাইল মেনুতে ক্লিক করলে একটা নতুন ড্রপ ডাউন মেনু বেরোবে। সেই ড্রপ ডাউন মেনুতে আমরা সেভ বাটনে ক্লিক করব। এখানে সেভ যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে নতুন একটা উইন্ডো আসবে। সেক্ষেত্রে আমরা প্রথমে এই ব্রাউজ এখানে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করলে আমাদের পুরো কম্পিউটারের কোথায় আমরা এই ফাইলটা রাখতে চাই তার একটা লোকেশন চাইবে। সেক্ষেত্রে আমরা কম্পিউটারের দিস পিসি অপশনে ক্লিক করে যে কোনো জায়গায় আমরা এটাকে লোকেশন ঠিক করে সেই জায়গায় আমরা সেভ করতে পারি। ধরি আমরা ফাইলটা আমার কম্পিউটারের মাই ডকুমেন্ট এই ফোল্ডারে আমরা সেভ করব। সেক্ষেত্রে মাই ডকুমেন্টে আমরা ক্লিক করে আমরা এই ফাইলটার একটা নাম দেবো। ধরি এই নামটা হচ্ছে মাই প্রেজেন্টেশন। তাহলে আমরা সেভ এই বাটনটায় আমরা ক্লিক করব। তাহলে এই আমার ফাইলটা, এই আমার প্রেজেন্টেশন ফাইলটা মাই প্রেজেন্টেশন নামে মাই ডকুমেন্টে সেভ হয়ে গেল। এবং পরবর্তীতে আমার এই ফাইলটা যদি দেখার প্রয়োজন হয় অথবা ফাইলটা নিয়ে আবার কাজ করতে হয় তাহলে আমরা মাই ডকুমেন্ট থেকে ফাইলটা সহজে আমরা খুঁজে পেতে পারবো। তো আমরা এবার দেখব যে মাই ডকুমেন্টে ফাইলটা সরাসরি খুঁজে পাওয়া যায় কিনা। এক্ষেত্রে আমরা প্রথমে আমাদের মাই কম্পিউটারে ঢুকবো। ঢোকার পর আমরা প্রথমে উপর দিকে পাবো হচ্ছে ডকুমেন্টস। ডকুমেন্টে ক্লিক করলে আমরা দেখবো যে হ্যাঁ আমাদের সেই ফাইলটা এখানে রয়ে গেছে, যে ফাইলটা আমরা একটু আগে সেভ করলাম সেটা হচ্ছে মাই প্রেজেন্টেশন। এখানে ডাবল ক্লিক করলেই আমাদের সেই আগের ফাইলটা আবার ওপেন হয়ে যাবে। তো এমনি করে আমরা খুব সহজেই একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি এবং সেই প্রেজেন্টেশনকে আমরা সেভ করে রাখতে পারি। তো আজকে আমরা এই পর্যন্ত শিখলাম যে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয়, প্রেজেন্টেশন সফটওয়্যার কিভাবে ওপেন করতে হয় এবং পরবর্তীতে এই প্রেজেন্টেশন সফটওয়্যার পাওয়ার পয়েন্টে কিভাবে কোনো প্রেজেন্টেশন বা কোনো ফাইল সেভ করে রাখতে হয়। এরপরের ক্লাসে আমরা কিভাবে প্রেজেন্টেশনকে অ্যানিমেশন দিতে হয়, কিভাবে নতুন নতুন ট্রানজিশন যোগ করতে হয় বা কিভাবে প্রেজেন্টেশনের ছবি নিয়ে আসতে হয় সেগুলো সম্পর্কে জানবো। তো তোমাদেরকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।